This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আজ নিউজ ল্যাব 2 শুরুতে একটা ভয়ঙ্কর ছবি দেখাবো আপনাদের। আগে দেখুন। ভয়ঙ্কর এই ছবিটা ব্রাজিলের। প্লেনটি আকাশেই যান্ত্রিক গোলযোগে পড়ে, বেশ কিছু অংশ খসে পড়তে থাকে, একটা বাড়ির চিমনিতে গিয়ে ধাক্কা মারে, তারপর পাশের একটি দোকানে গিয়ে আছড়ে পড়ে এই প্লেন। 10 জন ঘটনাস্থলেই মারা যায়। এলাকার অবস্থা দেখছেন তছনছ গোটা এলাকা প্লেন ভেঙে পড়ার পর। বেশ কিছু মানুষ গুরুতর জখম, যাদেরকে হাসপাতালে পাঠিয়েছে ব্রাজিল প্রশাসন। ওই এলাকার মানুষের কাছে সত্যি বিনা মেঘে বজ্রপাত, প্লেন ভেঙে পড়া, বেমক্কা 10 জন মারা গেলেন। এই সংখ্যাটা বাড়তেই পারে। বিনা মেঘে বজ্রপাত তো কত হয় আমাদের রাজ্যে, রাজনীতিতে হয় না? এই দেখুন না, এখনো বিজেপির রাজ্য সভাপতির নাম সুকান্ত মজুমদার। তার মধ্যেই প্রাক্তন হঠাৎ মুখ খুলে বসলেন, কি বললেন? আমার সময় দলে কোনো গোষ্ঠীবাজি ছিল না। তার মানে এখন আছে। তাহলে আঙুলটা কার দিকে তুললেন? দেখুন, দিলীপ ঘোষের কথা শুনুন আগে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমরা এগোনোর জায়গায় পিছিয়ে যাচ্ছি কেন? ভোটের পার্সেন্টেজ কমছে কেন? তো খালি নেতা নিচ্ছি আমরা, নাকি ভোটার আর অনুগামীও নিচ্ছি, কর্মীও নিচ্ছি? সে দুটো পর্যালোচনা করার দরকার আছে। কংগ্রেস টিএমসির যে কালচার আছে না, সেখানে সংগঠন আদর্শ বলে কিছু নেই। যারা এসছেন তারা বুঝতেই পারছেন না বিজেপির কালচারটা কি, অর্গানাইজেশন কি, সিস্টেম কি। তারা যত তাড়াতাড়ি শিখে নেবেন, তার এবং বিজেপির দুটোই ভালো। নাহলে আমাদের সমস্যা হবে। এই সমস্যা আছে কিছু। সমস্যা যখন আছে, সুযোগ বুঝে আমার সহকর্মীও মক্ষম প্রশ্নটা করলেন ওই শুভেন্দু অধিকারী নিয়ে। এড়িয়ে যাননি দিলীপ ঘোষ, শুনুন। মেইন স্ট্রিমিং এর সঙ্গে যুক্ত হয়েছেন? সময় চলছে, সময়ই বলবে সেটা যুক্ত হয়েছেন কিনা। তাকে আমরা নেতৃত্বের সমস্ত অধিকার দিয়েছি, সম্মান দিয়েছি। তো আমরা আশা করব তার যে যোগ্যতা আছে সেটা পার্টির কাজে লাগাবে, লাভ হবে। চলুন আমি এই নিয়ে সৌরভের সঙ্গে কথা বলি, কারণ প্রশ্নগুলো সৌরভই করেছে। আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সৌরভ, বিজেপিতে নানা গোষ্ঠী, মিলমিশ নেই। তেল আর জল মেশানোর চেষ্টা কেন্দ্রের নেতারা কবে থেকে করছেন, তারা সফল হননি। তো দিলীপ ঘোষ তো ঠোঁট কাটা আমার মতোই, তিনি আর রাগঢাক করলেন না। একেবারেই যখন নতুনকে সভাপতি হবে এবং অনেকেই শুভেন্দু অধিকারীর পক্ষে সওয়াল করছেন যে শুভেন্দু অধিকারীকে সভাপতি করা হোক, সেই সময়েই মুখ খুলে বসলেন দিলীপ ঘোষ। এবং তিনি সরাসরি তার নিশানায় কিন্তু দুজনই, অর্থাৎ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। তার সময়ে কোনো গোষ্ঠীবাজি ছিল না, অর্থাৎ তাহলে সুকান্ত মজুমদারের সময় গোষ্ঠী তৈরি হয়েছে। এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে লকেট চট্টোপাধ্যায়ের হারের জন্য গোষ্ঠী কোন্দলকে দায়ী করছেন মিঠুন চক্রবর্তী। দিলীপ ঘোষ বলেছেন যে মিঠুন চক্রবর্তীর মতো গুরুত্বপূর্ণ কার্যকর্তা যখন এই অভিযোগ করছে, দলের খতিয়ে দেখা উচিত। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে শুভেন্দু অধিকারীকে দল সব দিয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু তিনি কোথাও কি তাহলে দলের হয়ে করছেন না, তিনি একটা সেলফ স্টাইলড কাজ করছেন। এই ইঙ্গিত কিন্তু দিলীপ ঘোষ অবশ্যই তুললেন। সবথেকে বড় কথা, নীরবতা ভাঙলেন দিলীপ ঘোষ। এবং দল পিছোচ্ছে, দল গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, দলে তৃণমূল থেকে যারা এসছে তারা বিজেপির সংস্কৃতির সঙ্গে মিশিয়ে নিতে পারছেন না। এই সমস্ত কথাই কিন্তু বললেন দিলীপ ঘোষ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোনো সন্দেহ নেই সৌরভ, তুমি সঙ্গে থাকো। দেখুন, তৃণমূল এসব দেখে তো মজা পাবেই। বিরোধীরা যত ভাঙবে, যত টুকরো হবে, যত সেটা প্রকাশিত হবে, তৃণমূলের আনন্দ। কুণাল ঘোষ, শুনুন। সিপিএম থেকে এসছে, অমুক দল থেকে এসছে, অমুক দল থেকে এসছে, তমুক দল থেকে এসছে, নিয়েছিলেন কেন? দিলীপবাবু তো তখন হয় সভাপতি ছিলেন, হয় সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, সাংসদ ছিলেন, একেবারে আলো করে লোকের হাতে পতাকা তুলে দিতেন। তো তখন মনে হয়নি? তো এখন এই সমস্ত বিলম্বিত বিবেক জাগরণের কারণ কি? তখন তো যোগদান মেলা করেছিলেন, এখন বিয়োগ মেলা করলে ওনাকেই তো কৈফিয়ত দিতে হবে।
দেখুন, রাজনীতির আকচাকচি চলবে। আমার সঙ্গে ঝন্টু বড়াইক রয়েছেন। ঝন্টুবাবু, এটা একটা রাজনৈতিক দলের পক্ষে বিপজ্জনক, আমাদের রাজ্যের বিরোধী পরিসরের জন্য বিপজ্জনক। বিরোধী যত ভাঙবে তত শাসকের বিরুদ্ধে দুর্বল বিরোধী হবে এবং একটার পর একটা ভোটে তার নমুনা। না, দুটো অ্যাসপেক্ট। প্রথম অ্যাসপেক্ট, গণতন্ত্রে মাল্টি ডেমোক্রেটিক পার্টি ডেমোক্রেসিতে বিশেষ করে গণতন্ত্রে কিন্তু আয়নাটাই বিরোধী। ফলে বিরোধী দুর্বল হওয়া মানে সাধারণ মানুষের যে জীবন জীবিকায় শাসকের যে একচ্ছত্র আধিপত্য সেটা তো বাড়বে, প্রথম অ্যাসপেক্ট। দ্বিতীয়, শুধু সব বিরোধী নয়, যদি রেজিমেন্টেড বিরোধী, বিজেপির মতো রেজিমেন্টেড মতাদর্শের বিরোধী, অর্থাৎ লিডার বেস পার্টি নয় তৃণমূলের মতন, তাদের যদি মতাদর্শের বিপরীতে গিয়ে, অর্থাৎ আম গাছের ছালে যদি তুমি বাবলা গাছের ছাল লাগাতে যাও, এমন একটা পরিস্থিতি। একদম কুণাল বাবুর সাথে আমি 100% একমত যে দিলীপ বাবুর সময় দলের সাফল্য সর্বোচ্চ স্তরে চলে গেলেও দিলীপ বাবুর সময় কিন্তু দলের ভিতরে মতাদর্শের যে দুর্গে ভাঙনটা বা আঘাতটা আনা শুরু হয়েছিল। বিজেপির মতন হিন্দুত্ববাদী মতাদর্শ আরএসএস এর ব্রেন চাইল্ড পোষিত একটা দলে বিভিন্ন দল থেকে যেভাবে তিনি ঢোকানোর পারমিটটা করে দিয়ে গেছিলেন, তাতেই কিন্তু লুকিয়ে ছিল সেই হার এবং আজকের এই পতনে। মানে আপনি এই ক্ষেত্রে কুণাল ঘোষের সঙ্গে একমত? একদম। এবং এই যে এটা কিন্তু তৃণমূল বা কংগ্রেস নয়, বাম এবং বিজেপি, এরা একটা মতাদর্শ ভিত্তিক দল। তাদের এইভাবে বিভিন্ন দল থেকে আয়ারাম গয়ারামের মতন আসা যাওয়াতে তার ফলটা কিন্তু আজ দলের মধ্যে একটা মিসম্যাচ কন্ডিশন হচ্ছে। ঠিক যেমন অ্যাসেম্বল কম্পিউটার, তুমি অনেক ভালো কম্পিউটার বানাতে চাইছিলে কিন্তু অনেক দামি দামি কোম্পানি পার্টস নিয়ে এসেও দেখা গেল আখিরে কম্পিউটারটা চলছে না। এটা হয়েছে বিজেপির মতো মতাদর্শগত দলের একটা এই মুহূর্তে করুণ চিত্র। এটা শুরু হয়েছে দিলীপ বাবুর হাত ধরেই। কিন্তু সঙ্গে থাকুন, আমি সৌরভকেও ধন্যবাদ জানাবো। তবে বিনা মেঘে বজ্রপাতের কথা আপনাদের শুরুতেই বলছিলাম, এটা ধরুন সুকান্ত মজুমদারের ক্ষেত্র বিপদ বার্তা তো বটেই। প্রাক্তন যদি এভাবে খুল্লা সমালোচনা করেন বর্তমানের এমনকি বিরোধী দলনেতার জন্য, তবে বিনা মেঘে বজ্রপাত রাহুল গান্ধীর জন্য। তিনি করতে গিয়েছিলেন প্রোটেস্ট, একেবারে রাজনৈতিক কর্মসূচি। বি.আর. আম্বেদকর নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর করা একটি মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ। সেখান থেকে দিল্লির ক্রাইম ব্রাঞ্চ তার বিরুদ্ধে তদন্ত, তাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত জল গড়ালো। মানে গঙ্গা, যমুনা, গোদাবরী আর কোথা দিয়ে জল গড়ালো। আপনাদের জানিয়ে রাখি যে ওই যে রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন, যার ফলে 2 বিজেপি সাংসদ পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, যারা হসপিটালে ভর্তি, যাদের ফোন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী, এবার এই বিষয়ে তদন্ত এগোচ্ছে। আজ তাদের সেই 2 সাংসদ, তাদের সঙ্গে কথা বলেছে পুলিশ, দিল্লি পুলিশ। এবার রাহুল গান্ধীর পালা। আরো বলতে পারবে জ্যোতি খুলে। জ্যোতি, এ তো যেদিকে যাচ্ছিল ডিরেকশন কমপ্লিটলি অন্যদিকে ঘুরে গেল রাজনীতির। দেখো, এই ইস্যুটাকে কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না বিজেপি। তার কারণ রাহুল গান্ধীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। রাহুল গান্ধী বরাবরই তিনি বলেন যে গান্ধীজির নীতিতে তিনি বিশ্বাস করেন, অর্থাৎ কোথাও আক্রমণাত্মক হওয়া, কোথাও হিংসাত্মক হওয়া এটা তার ধর্ম নয়, বরং তিনি সহিষ্ণুতার বার্তা তিনি দিতে চান এবং বারবার বিভিন্ন কর্মসূচিতে তার বক্তব্যে এই বার্তাই রাহুল গান্ধী দেন। আর সেই ভাবমূর্তিতেই সরাসরিভাবে এই ঘটনাকে কেন্দ্র করে আঘাত করতে চাইছে বিজেপি। আমরা যে খবর এই মুহূর্তে পাচ্ছি, যে 2জন বিজেপি সাংসদ আরএমএল হসপিটালে ভর্তি ছিলেন, তাদের আপাতত সুস্থ বলে আরএমএল হসপিটাল তাদের ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু তারা হাসপাতাল থেকে বেরোনোর পর সরকারি হাসপাতাল থেকে বেরিয়ে কৈলাস হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে তারা আবারও ভর্তি হয়ে গিয়েছেন এবং সেখানেই দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা যাচ্ছেন, সেখানেই তাদের বয়ান রেকর্ড করা হবে এবং তারপরেই রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করবে ক্রাইম ব্রাঞ্চ, তার বক্তব্য রেকর্ড করা হবে। এর পাশাপাশি পার্লামেন্টের সেক্রেটারিয়েটের সঙ্গে লোকসভার সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঘটনার দিন ওই চত্বরে যে সিসিটিভি ছিল সেই সিসিটিভি ফুটেজ চাওয়া হচ্ছে সচিবালয়ের কাছে। অর্থাৎ রাহুল গান্ধী যে বেশ কিছুটা বিপাকে, এই তদন্তের গতি প্রকৃতি যেরকম, তাতে যে তিনি স্পষ্টভাবেই বিপাকে পড়তে চলেছেন সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট। জ্যোতির্মা, তোমাকে অনেক ধন্যবাদ। ব্যবস্থাটা আপনি বুঝুন। আম্বেদকর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন রাহুল। সেই প্রতিবাদে ধাক্কাধাক্কি, রক্তারক্তি, তারপর অবস্থা আজ যেখানে দাঁড়িয়ে, দিল্লির ক্রাইম ব্রাঞ্চের নজরে রাহুল গান্ধী, তিনি বেশ বিপাকে। এবার তাকেও জিজ্ঞাসাবাদ পর্ব চলবে। এটা রাজনীতির একটা ধারা, কিন্তু মূল ইস্যুটা কি? আম্বেদকর, যে ইস্যুর ভাগ কোনোভাবে কাউকে দিতে চায় না তৃণমূল কংগ্রেস। রাহুল গান্ধী এবং তার দল একরকম ভাবে আম্বেদকর ইস্যুকে কাজে লাগাতে চায়। বিজেপি চায় রাহুল গান্ধীর বিরুদ্ধে ইস্যু তৈরি করে কাজে লাগাতে, আর তৃণমূল চায় ওই আম্বেদকর ইস্যু নিজের করে রাখতে। তাই আমাদের রাজ্য আম্বেদকর নিয়ে
স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদে জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজ দিনভর কর্মসূচি, একটু পরে আমাদের কলকাতা শহরে একাধিক কর্মসূচি এবং তৃণমূল কংগ্রেসের বড় মুখ সেই সমস্ত কর্মসূচিগুলোর নেতৃত্বে থাকবেন। এই বিষয়ে কি বলছেন কুণাল ঘোষ শোনাবো। এভাবে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছেন অমিত শাহ, এটা শুধুমাত্র সংবিধান প্রণেতা বা প্রণেতাদের অপমান নয়, এটা সংবিধানের অপমান, দলিতদের প্রতি অশ্রদ্ধা, গোটা ভারতবর্ষের সাংবিধানিক স্পিরিটটাকে আঘাত করা। অমিত শাহকে ক্ষমা চাইতে হবে অথবা ইস্তফা দিয়ে যেতে হবে। চলুন এই নিয়ে আরো কথা বলি। সায়ন্ত আমার সঙ্গে রয়েছে। সায়ন্ত, আমরা কলকাতা শহরে দেখছিলাম বোধহয় ফিরহাদ হাকিমের নেতৃত্বে এরকমই একটা মিছিল হবে, আর মানে আজ সারাদিন এটাই কর্মসূচি তৃণমূলের। একদমই, দেখো বি.আর. আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন তা যথেষ্ট বিতর্কিত বলে মনে করে রাজ্য তৃণমূল কংগ্রেস, আর সেই কারণে ইতিমধ্যেই তারা লোকসভায় নিজেদের প্রতিবাদ জানিয়েছেন এবং আজ বিভিন্ন ব্লকে ব্লকে তারা কর্মসূচি নিচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ যে 82 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু বি.আর. আম্বেদকরের ছবি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিকে রীতিমতো কটাক্ষ করে তারা বিভিন্ন মন্তব্য, বিভিন্ন স্লোগান লিখেছেন। তারা মূলত যেটা প্রতিবাদ জানাচ্ছেন যে বি.আর. আম্বেদকরের সম্পর্কে এই ধরনের মন্তব্য কোনোভাবে মেনে নেওয়া যায় না, সেই কারণে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং ইতিমধ্যেই 82 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীরা আসতে শুরু করেছেন। এলাকার যিনি কাউন্সিলর তথা কলকাতার মেয়র রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনিও কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। 82 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে মূলত এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। প্রতিবাদের ঝড় দিল্লি থেকে শুরু হয়েছিল, যা কিন্তু কলকাতার রাজপথে চলে এসেছে এবং তারা মূলত যেটা চাইছেন এই বি.আর. আম্বেদকরের ইস্যুটিকে রীতিমতো জিয়ে রাখতে, কারণ এই কর্মসূচি বা এই বিক্ষোভ শুধু রাজ্যের মধ্যে নয়, দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে দিতে বদ্ধপরিকর রাজ্য তৃণমূল নেতৃত্ব। সেই কারণে বিভিন্ন তাদের দলে ইন্ডিয়ার জন্য যে বিভিন্ন শরিক আছে তাদের সঙ্গে কথা বলেছে। তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এভাবে তারা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন এবং আমি এক কথা বলে নেব যে আপনারা মূলত এই মিছিলের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন? দিতে চাইছি মানে এই বি.আর. আম্বেদকর সমাজে মন্তব্যটা যেটা কতটা আপনার মনে হয় অপমানজনক? অপমানজনক, খুবই অপমানজনক। কেন? শান্ত, ধন্যবাদ। দেখুন, আয়োজন সারা। এবার ফিরহাদ হাকিম আসবেন এই ওয়ার্ডে, এই কর্মসূচিতে তিনি নেতৃত্ব দেবেন। এরকম একটা উদাহরণ দেখালাম, এর আগে আরো একটা দুটো। রাজ্যের প্রতিটা জায়গায় ব্লকে ব্লকে এই প্রতিবাদকে নিয়ে যেতে হবে, এরকমই নির্দেশ ওপরতলার নিচুতলার কর্মীদের। তারা প্রস্তুতি সেভাবে নিয়েছেন। কিন্তু আমার মাথায় একটা অন্য প্রশ্ন ঘুরছে, আমি ঝন্টুবাবুর কাছে আসি। ঝন্টুবাবু, এই যে ধরুন এইবার শীতকালীন অধিবেশনে সংসদে কোনো ইস্যুতেই প্রায় যা কিছু কংগ্রেস সামনে এনেছে এবং তারা নেতৃত্ব দিচ্ছে বিরোধিতার, সেখানে তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে নেই। এটা বলে যে কংগ্রেস ওই সমস্ত ইস্যুগুলো তুলছে যেখানে রাজ্যের কথা নেই, রাজ্যের স্বার্থ নেই, এক। আর দ্বিতীয়ত, আমরা চাই না পার্লামেন্ট মুলতুবি হয়ে যাক, কোনো কারণে সেশন চলতে দিতে হবে, তাই আমরা কংগ্রেসের সঙ্গে নেই, কিন্তু ইন্ডিজোটে আছি। এটা তৃণমূলের অবস্থান। এবার এখানেই বাম কংগ্রেসের ন্যারেটিভ ছিল আসলে এটা সেটিং, তাই বিজেপি বিরোধী কোনো ইস্যুকে কায়দা করে এড়িয়ে যাচ্ছে তৃণমূল। আবার তৃণমূল কি এখন এটা বোঝাতে মরিয়া যে আমরা চরম বিজেপি বিরোধী? না হলে আম্বেদকর ইস্যুকে এইভাবে রাজ্যের মাটিতে এনে কেন ফেলছে তৃণমূল? না, তৃণমূলের স্ট্র্যাটেজিটা ফ্লোর টেস্টে একটা কোঅর্ডিনেশন তৈরি করে বিজেপিকে বাড়তি সুবিধা দেওয়া, এটা দ্বার্থহীন ভাষায় আমিও বলছি হ্যাঁ, ইয়েস। কিন্তু এই ইস্যুটা যে মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে অলমোস্ট 50% বিভিন্ন অর্থে প্রান্তিক ভোটার, প্রান্তিক মানুষ বাস করে। এই প্রান্তিক মানুষের মধ্যে একটা বড় অংশ, লার্জেস্ট পপুলেশন হিন্দু। এই যে বাংলাদেশ ইস্যুতে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহর অবস্থান থেকে তৃণমূল যে কিছুটা হলো ব্যাকফুটে চলে গেছিল বিজেপির দ্বারা, এটা বাড়তি অক্সিজেন এই আম্বেদকর ইস্যু নিয়ে কিন্তু তারা রাজ্যে করলো। মনে রাখতে হবে, আম্বেদকর ইস্যুতে দলিতদের কনসলিডেট করে মমতা ব্যানার্জি দলিত ভোটটাকে বাংলার আঞ্চলিক ক্ষেত্রে যেমন সিকিউর করলো। দ্বিতীয়, যে ফিরহাদ হাকিম বা দেখবে ফিরহাদ হাকিম হয়তো কালকে সিদ্দিকুল্লাহকেও নামাবে, ঠিক যে প্রান্তিক মানুষের এই মুখের চিত্র তুলে নিয়ে। মানে আপনি বলছেন এই দলিত সেন্টিমেন্টটাকে কিভাবে বাংলায় কাজে লাগানো যায় সেই চেষ্টা। হ্যাঁ, একদম। শুধু তাই নয়, বাংলাদেশের যে না, তাহলে যে অ্যাপারেন্টলি বিজেপি বিরোধিতা, এটা আসলে কি? না, সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধিতার একটা উদাহরণ লাস্ট 4 থেকে 5 বছরে তৃণমূল সার্পি দেখায়নি, বরং পার্লামেন্টারি ফ্লোর টেস্টে ওরা
আদানি ইস্যুতে যখন সবাই মিলে একজোট হয়ে ইয়ে করছে, তারা পার্লামেন্ট থেকে বেরিয়ে গিয়ে এলআইসি বিল্ডিং এর নিচে ধর্ণা দিয়েছিল, মনে আছে? অর্থাৎ আমি এই যে অ্যাক্টিভলি প্যাসিভ সেন্ট্রালের ফ্লোর টেস্টে, এটাই তো পরিষ্কার প্রমাণিত হয় যে আপনি কার্যক্ষেত্রে কোথাও নেই। অর্থ রাজ্যের ভোটের সিকিউরিটিতে আপনি বিজেপি বিরোধী হাওয়া শুধু রাজ্যের মধ্যে, রাজ্যের গণ্ডির মধ্যে রেখে আপনি রাজ্যের ভোটটাকে কনসিডার করছেন। মানে এটাও এক ধরনের আইওয়াশ বলবেন? বড় ধরনের আইওয়াশ শুধু নয়, পলিসির পার্ট। এটা একটা কৌশল, শুধু আইওয়াশ নয়, কৌশল এটা। এই পার্লামেন্টারি ফ্লোর টেস্টের কিন্তু একটার পর একটা স্ট্র্যাটেজিতে, আর আমি পরিষ্কার বলছি, শীতকালীন অধিবেশনে 15 দিনে প্রধান বিরোধী দল কংগ্রেস কিন্তু কার্যত তার ব্যাংক্রাফটের সিচুয়েশন থেকে বেরোতে পারলো না। তাই সেন্ট্রালকে চেপে ধরার পরিবর্তে তাদের ফাঁদেই কিন্তু পা দিল, পা গলালো। মানে রাহুল গান্ধী কে যেভাবে ঘিরে ধরেছে তাতে সত্যি কংগ্রেসের বিপদ। সেই অবস্থাটাকে কমপ্লিটলি নিজেদের দিকে ঘুরিয়ে নিতে তৃণমূল একটা সুযোগও ছাড়তে চায় না। জন্টুবাবু প্লিজ সঙ্গে থাকুন। তবে তৃণমূলের জন্য একটা ভালো খবর, দেখুন প্রত্যেকবার এই প্রশ্নটা এই জানুয়ারি মাসের আগে আসে এবং বিতর্ক তৈরি হয় যে এবার 26শে জানুয়ারির প্যারেডে কি বাংলার কোনো ট্যাবলো থাকছে, বাংলা কি পার্টিসিপেট করছে? এখন অবধি এবছরের উত্তর হ্যাঁ। কিন্তু এই হ্যাঁটা কি করে সম্ভব হলো আমি আবার জ্যোতির কাছ থেকেই জানবো। জ্যোতি, দেখো এক্ষেত্রে খুব স্পষ্ট একটা উত্তর রয়েছে। মিনিস্ট্রি অফ ডিফেন্স একটি এক্সপার্ট কমিটি তৈরি করে, সেই এক্সপার্ট কমিটি একটি থিম দিয়ে দেয় এবং সেই থিম কিভাবে বাস্তবায়ন হবে তার সুনির্দিষ্ট কিছু গাইডলাইন থাকে। সেই রূপরেখা মেনে যদি প্রস্তাব দেওয়া হয় তাহলে সেই রাজ্যকে পারমিশন দেওয়া হয়। প্রত্যেকবারই 15 থেকে 16টি রাজ্য শর্টলিস্টেড হয়। এবারে আমরা দেখছি পশ্চিমবঙ্গ শর্টলিস্টেড হয়েছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। গত 2024 সালে পশ্চিমবঙ্গের অর্থাৎ 2024-এ যে প্যারেড হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ জায়গা পায়নি। তখন পশ্চিমবঙ্গ যে কারণের জন্য জায়গা পায়নি তা হচ্ছে কন্যাশ্রী থিম নিয়ে আসতে চেয়েছিল পশ্চিমবঙ্গ, এবং সেই সময় মূল যে থিম ছিল সেই থিমটা ছিল নারী সশক্তিকরণ। এর আগে 2022 সালে তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজন বাবু, বহুবার বহু বিতর্ক হয়, কিন্তু এবছরে 26শে জানুয়ারির প্যারেডে কুচকাওয়াজে বাংলার ট্যাবলো জায়গা পাচ্ছে এবং থিম হচ্ছে ডেভেলপমেন্ট। সেখানে বাংলার উন্নয়ন প্রদর্শিত হবে গোটা দেশের সামনে। সবকা সাথ সবকা বিকাশ, এই যে মোদিজি বলেছেন তার সুরে হঠাৎ বিকাশের কথাটা যদি দিল্লিতে গিয়ে হাজির করে তৃণমূল, তো দিল্লিওয়ালাদের তাতে তো অপছন্দ হওয়ার কথা না, পছন্দই হবে। যে কোনো ভাবেই হোক বিকাশ বিকাশ কথাটা যেন মোদিজি শুনতে চায়, সেই কারণেই তৃণমূল ওই রকম থিম বানিয়ে, রাজ্য সরকার ওরকম থিম বানিয়েছে আর দিল্লি তাতে খুশি। আমি বলছি ধরুন এর আগের বার প্যারেডে পশ্চিমবাংলা অংশ নেয়নি বা নিতে পারেনি, তখন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বৈষম্য। এবার নিশ্চয়ই উনি বলবেন যে একটা সুষম বন্দোবস্ত হয়েছে। গতবার বলেছিলেন যে রাজ্য সরকারকে ভয় পাচ্ছে তৃণমূলকে, তাই গতবারে অ্যালাউ করেনি। এবারে নিশ্চয়ই মানবেন যে রাজ্য সরকারকে যে ভয় পায় না বা তৃণমূলকে যে ভয় পায় না, তৃণমূল যে সঙ্গে আছে এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী প্রমাণ করতে পেরেছেন। দেখুন যদি মুখ্যমন্ত্রীর কথাতেই ধরি তাহলে পার্লামেন্টের নানাবিধ কারণে এটা তো মোদিজি বুঝতে পারছে যে তাকে সাহায্য করার মতন শক্তি ইন্ডিজোটের মধ্যে মমতা ব্যানার্জি, এবং সেই কারণে সবাই যখন আদানির বিরুদ্ধে কথা বলে উনি আদানির বিরুদ্ধে কথা বলতে ভয় পান। তাহলে আদানির বিরুদ্ধে কথা না হোক চায় বিজেপি, আর আদানির বিরুদ্ধে কথা বলতে ভয় পান তৃণমূল, এই দুইজন যদি কাছাকাছি আসে তাহলে সহজ সাধারণ সমীকরণ, অতএব দিল্লিতে প্যারেডে রাজ্যের উপস্থিতি থাকবে। আমার মনে হয় বিকাশ প্রচার করার জন্য প্যারেডে মুখ্যমন্ত্রীর নিজের অংশ নেওয়া উচিত, তাহলে উনি বিকাশটা ঠিকমতো বোঝাতে পারবেন। সুজন দা অনেক ধন্যবাদ। দেখুন সমাজদারও কেলি ইশারাই কাফি, অনেক কিছু বলে দিলেন সুজন চক্রবর্তী। আমি খুব সংক্ষেপে আর একবার জ্যোতির্ময়ের কাছে যাবো, ওকে থামিয়েছিলাম। জ্যোতির্ময়ের পিছনে রাজনীতিও কাজ করে, ন্যাচারালি বাম কংগ্রেসের এটাই বক্তব্য। দেখো আপাতভাবে মিনিস্ট্রি অফ ডিফেন্স তারা কিন্তু সেই অভিযোগ অস্বীকার করছে, কিন্তু এক্ষেত্রে উল্লেখ করে রাখা উচিত অবশ্যই গুজরাট এবং উত্তরপ্রদেশ এই দুটি রাজ্য পরপর 2 বছর তাদের ট্যাবলো সিলেক্ট হলো এবং উত্তরপ্রদেশ প্রায় প্রতি বছরই তাদের ট্যাবলো দেখা যাচ্ছে। ফলত যে অভিযোগ উঠে আসছে সেই অভিযোগের যে একেবারে সারবত্তা নেই এমন কথা কখনোই বলা যায় না। 2022 সালে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই ট্যাবলোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। সেই সময় বাংলা থেকে থিম দেওয়া হয়েছিল নেতাজি। যেহেতু
যেহেতু তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার প্রস্তাব ছিল যে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানো হবে। 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারির এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনার কথা ঘোষণা করা হয়েছিল। ফলত ক্রেডিট যাতে পশ্চিমবঙ্গের দিকে না যায় সেই কারণেই নেতাজির থিম সেই সময় বাতিল করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। 2020তেও পশ্চিমবঙ্গের ট্যাবলো সম্পূর্ণভাবে বাতিল হয়ে গিয়েছিল। ফলত এই দীর্ঘ টানাপোড়েনের পর এবারে 2025 সালে এসে ট্যাবলো সিলেক্ট হওয়া অবশ্যই রাজ্যের জন্য কিছুটা স্বস্তি। এবং কোনো সন্দেহ নেই জ্যোতির্ময়, তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, একটা বিতর্কের অবসান হলো। তৃণমূল চালিত এই রাজ্যের সরকার তারা পার্টিসিপেট করতে পারছে। নতুন বিতর্কের শুরু। ওই যে সুজন চক্রবর্তী যেমন বললেন, আন্ডারস্ট্যান্ডিং। এই বিতর্ক যদি চলে নিশ্চয়ই আমাদেরও নজর রাখতে হবে, কিন্তু তার মধ্যেই কড়া নজর সীমান্তে, বিশেষ করে চিকেন স্নেকে রয়েছে ভারতীয় সেনার। কারণ জঙ্গিদের নিশানায় ওই চিকেন স্নেক, তাই আমাদের নজরদারি বেড়ে গিয়েছে এবং বিশেষ ধরনের ড্রোনে নজরদারির চিন্তাভাবনা অলরেডি তা মোতায়েন করা শুরু হয়ে গিয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। সিজার মন্ডল আমার সহকর্মী এই বিষয়ে আরো বুঝিয়ে বলতে পারবে। সিজার, দেখো, পরপর কয়েকটি ঘটনা, গত কয়েক মাসে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, তার পরবর্তীতে আমরা দেখলাম মেঘালয় বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের তেজগাঁও বিমানবন্দর থেকে ওরা অত্যাধুনিক ইউএভির সিগন্যাল পাওয়া গেল আমাদের দেশ থেকে, অর্থাৎ মেঘালয় থেকে। এবং তৃতীয় ঘটনা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক সদস্য গ্রেপ্তার হলো অসম এবং পশ্চিমবঙ্গ থেকে। এবং সেই আনসারুল্লাহ বাংলা টিমের যিনি প্রধান, সেই জসিমউদ্দিন রহমানি স্পষ্টই তার বিভিন্ন ভিডিও বার্তায় এই চিকেন স্নেক এবং 7 সিস্টার স্টেট এবং সেখানে হামলার কথা বারবার বলছেন। এই ঘটনা পরম্পরার জায়গা থেকেই আমরা দেখতে পেলাম তার পরবর্তীতেই কিন্তু ভারতীয় সেনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ নিল। চিকেন স্নেকে নজরদারির জন্য হেরন এবং ভারতীয় যে একাধিক ইউএভি, অত্যাধুনিক ইউএভি, সার্ভেইলেন্স ক্যামেরা সহ সেই ইউএভি মোতায়েন করলো হাসিমারা এবং উত্তরবঙ্গের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটি থেকে। সেই যে ইউএভিগুলো সেগুলো অপারেট করা হচ্ছে, গতকাল থেকেই সেই নজরদারি শুরু হচ্ছে। যেটা সেনা সূত্রে জানা যাচ্ছে, এই ইউএভিগুলো অত্যাধুনিক এবং তারা 7000 থেকে 12000 ফিট হাইট থেকে তারা এই সার্ভেইলেন্স চালাতে পারে। মূলত সীমান্তে নজরদারির কারণে চিকেন স্নেকের একদিকে রয়েছে নেপাল, ভুটান, অন্যদিকে বাংলাদেশ এবং অনতি দূরে চীন। এবং এই থ্রেট পারসেপশনকে মাথায় রেখেই ইনফিলট্রেশন থেকে শুরু করে অস্ত্র পাচার, এই ধরনের যে ভাইসগুলো এড়ানোর জন্যই কিন্তু এই নজরদারি। এবং এই সার্ভিলেন্সের ফলে যা যা তথ্য উঠে আসবে সেগুলো এসএসবি এবং বিএসএফ এর মতো এজেন্সিগুলোকে শেয়ার করা হবে, যাতে কোনোভাবে চিকেন স্নেকের নিরাপত্তা বিঘ্নিত না হয়। তোমাকে অনেক ধন্যবাদ। আমার হাতে সময় একদম নেই, এখানে শেষ করবো আজকে নিউজ এট 2। আপনি সঙ্গে থাকুন TV9 বাংলা।